সাথে পরামর্শ করে আপনাদের কি বলার আছে বলুন। কিন্তু এটা তারা তোয়াক্কা না করে আমাদের এইদিকে বালিকা মাদ্রাসার এইদিকেও রুট ব্লক করে দিছে, ওইদিকে সমিতিপাড়া তাদের চেকপোস্ট বরাবর রুট বন্ধ করে দিয়ে আমাদেরকে অ্যাটাক করে বিমান বাহিনীর সকল লোক এসে হায়নার মতো আমাদের কাছ থেকে এই জাহেদকে নিয়ে গেল। জাহেদকে যখন নিয়ে গেছে তখন আমরা এসে লুৎফর রহমান কাজল সাহেবের অফিসে আসলাম, আসার পর ওনাকে এই জিনিসটা অবহিত করলাম। এর মধ্যে জাহেদকে কেন ছেড়ে দিচ্ছে না, জাহেদকে কি করতেছে, এটার জন্য জনগণ একটু উৎসুক হয়ে আসছে। আসার পর বিমান বাহিনী নির্বিচারে আমাদের ভাইদের উপর গুলি করেছে, যার প্রেক্ষিতে আমাদের ভাইদের মধ্যে আপনারা এমন একটা ভিডিও ফুটেজ নেই যেখানে আমাদের ভাইরা তাদেরকে আক্রমণ করতে আসছে। কিন্তু বিভিন্ন চ্যানেল বলতেছে যে এখানে জনগণ বিমান বাহিনীর ঘাঁটির উপর কি করেছিল, আক্রমণ করেছে। এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর কসম করে বলতে পারে আমাদের জনগণ এরকম নয়। আমরা কক্সবাজার জেলার মধ্যে কুতুবদিয়ার লোক, আমরা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত একটা এলাকা, আমরা শান্তি এবং শৃঙ্খলভাবে বসবাস করি, আমরা কারোর সাথে এরকম খারাপ আচরণ করি না। ওরা যে এরকম নেতার কথা বলতেছে, এই যে ডিসিও তাদের কাছে কোনো পাত্তা নেই এবং সচিবেরাও তাদের কাছে কিছু নয়। এদের আচরণ, এদের কথাবার্তা, এদের ধরে নেওয়া, এগুলো আমার মনে হচ্ছে যে আওয়ামী দূষরেরাই এখানে এখনো আছে। এখন সারা বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এইখানে আরেকটা জিনিস তারা ইচ্ছাকৃতভাবে সরকারকে ঘায়েল করার জন্য এইরকম একটা জিনিস ঘটাইছে আমার এটা মনে হচ্ছে। কারণ আমাদের কাছ থেকে একটা সুস্থ লোক ধরে নিয়ে গেল, তাকে ওখানে নিয়ে মারবে। এটা কোন দেশে আমরা বসবাস করি? আমরা তো পাবলিক নয়, আমরা 1 নম্বর ওয়ার্ডের জনগণ, বাংলাদেশের জনগণ। আমাদের এখানে অনেক শিক্ষিত লোকেরা আছে, এমবিবিএস ডাক্তার থেকে ধরে সবকিছু আমাদের এখানে আছে। বর্তমান বাংলাদেশের যে নির্বাচন কমিশনের প্রধান, উনি আমাদের কুতুবদিয়ার। আমরা তাদেরকে কোনো কিছু খবর বলি নাই। আমাদের দাবিটা নিয়ে আমরাই অ্যাডভান্স করছি। আমরা কোনোদিন উশৃঙ্খলতা তাদেরকে দেখা যায়নি। এখানে তাদের গুলিতে আমাদের এক ভাই, কি নাম জানি, নাহিদ, তিনি পিটিআই সাবেক সুপারিনটেন্ডেন্ট এবং কক্সবাজার গার্লসের হেডমিস্ট্রেসের একমাত্র সন্তান, তার 4 মেয়ে 1 ছেলে। তিনি নিরপরাধ, তিনি ঘর থেকে বের হয়ে কি হয়েছে এটা দেখতেছে। এই অবস্থায় তার মাথায় গুলি লেগে তার মাথার খুলি উড়ে গেছে। তার মগজগুলো দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। এরপর দেখি, কিছুক্ষণ পর দেখি আসরের আগে করে বা 2:30-3টার দিকে দেখি জাহেদকে নিয়ে আসতেছে। সে একেবারে লাশের মতো। কেন? আইন শৃঙ্খলা কোথায় গেছে আজকে বাংলাদেশের? আমরা কি 5ই আগস্ট জুনে এইটাই চাইছিলাম? বাংলাদেশে অনর্থক রক্তপাত চেয়েছি আমরা চেয়েছি শান্ত শৃঙ্খল একটা দেশ, এখানে সকল জনগণ শান্তিতে বসবাস করবে, সকল মানুষের অধিকার পাবে। কিন্তু কই? আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে আমরা এই বিষয়টা সুস্থ তদন্ত করে দোষীদের সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি দাবি করতেছি। আর এখন আমরা সংখ্যাবোধ করতেছি, এরা কখন আমাদেরকে তুলে নিয়ে যায়। আমরা নিরস্ত্র মানুষ, আমরা সাধারণ জনগণ, আমরা এখন কেউ ঘরে টাকার করতে পারছি না। এরা আমাদেরকে সবসময় মোবাইলের মাধ্যমে হুমকি দেয়, অনেক মাধ্যমে আমাদেরকে উস্কানিমূলক কথা বলে আমাদেরকে তুলে নিয়ে যাবে। এইভাবে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এইরকম পরিস্থিতি থেকে তাদেরকে দমন করে আমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। এবং আমাদের মধ্যে তাদের যে সমস্যাটা হয়েছে, আমি দেখলাম বিভিন্ন চ্যানেল এখনো নিউজটা আমরা কুতুবদিয়া পাড়ার মানুষে এটা ঘটনা ঘটিয়েছি বলতেছে। আল্লাহর কসম করে বলতেছে, এটা আমরা কোনোদিন এই ঘটনা ঘটাইছি। এরা ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটিয়ে এরা দেশের অস্থিতিশীল সৃষ্টি করার জন্য, এটাই তাদের একমাত্র কাজ হচ্ছে, এটাই দেশকে অস্থির করার জন্য এই কাজটা করা হয়েছে বলে আমি মনে করি। সুতরাং আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে জোর দাবি জানাচ্ছি, এটা সুষ্ঠু তদন্ত করে এটা যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি কামনা করতেছি। এই বলে আমার এখানে ছাত্র প্রতিনিধি আছে 2 জন, আমাদের এখানে কুতুবদিয়া পাড়া যারা এই
স্থায়ী বন্দোবস্তের জন্য আমাদের যে একটা কমিটি আছে, কমিটির আহ্বায়ক এমএল আউতলা কুতুবি আছে, আমাদের জাহেদ ভাইয়ের বাবা সাবের সাহেব আছে, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। আমি সাংবাদিক ভাইদেরকে আকুল আবেদন করব, আমাদের সংবাদটা যথাযথভাবে আপনারা কি করতে পারবেন, প্রচার করতে পারবেন। আমাদের কথার মধ্যে এখানে কোনো কি নেই, কর্মী নেই। আমি যেটাই বলতেছি সেটা সত্যিই বলতেছি, যেটা বলতেছি এখানে সেটা আল্লাহর কাছেও বলতে পারবো। আমি এখানে কোনো কি নেই, ধন্যবাদ। আচ্ছা, একটা বিষয় একটু শেয়ার করছি, সেটা হচ্ছে আপনি ওই যে বিষয়টা শপথ করে, এতে শপথ করে বলতে হবে না। আমরা সবকিছু প্রতিনিধিত্ব দেখছি। এখানে প্রেস রুলসের একটা বিষয় এখন পরিবর্তন আসতেছে অলরেডি। একটা বিষয় শুরুর দিকে যেটা হয়, 3 বাহিনীর প্রধানের ম্যাটার যখন থাকে, আইএসপিআর একটা বক্তব্যের বিষয় থাকে। আইএসপিআর যেটা করছে সেটা হচ্ছে এই ঘটনার পরপরই তারা একটা লিখিত তাদের প্যাডের মাধ্যমে একটা ব্রিফ প্রত্যেকটা মিডিয়ায় দিয়ে দিয়েছে। আমরা সবাই আপনাদের প্রতি খুবই আন্তরিক, কারণ আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটা, আমরা নিজেরা ওখানে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দিয়েছে। এখানে আপনাকে শপথ করতে হবে না, আপনার মতো আমরাও ব্যতীত, কিন্তু আমরা আমাদের মতো নিউজগুলো আমি ওখানে একটু যোগ করতে চাই। আইএসপিআর সাফাই গাওয়ার দরকার নাই। আমি সাফাই গাচ্ছি না। আইএসপিআর এর বক্তব্যটা আপনারা প্রত্যাখ্যান করলেন কিনা? সেটা পূর্ণ ভুয়া এবং মিথ্যা সংবাদ। এটার জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই ঘটনার জন্য আপনারা কেন ঘটেছে, কাকে দায়ী করছেন মূলত একটু যদি বলেন। আমরা বিমান বাহিনীকে দায়ী করতেছি। এখানে আমাদের সাথে যে আমাদের জাহেদকে একটা এই যে মাথা গুঁজানোর ঠাইয়ের জন্য দাবি সবার, এটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার। এই দাবি করতে গেলে কি কেউ অপরাধী হয়? আর অপরাধী করলে আমাদেরকে আইনে নিয়ে যাবে। এরা কেন আইনার মতো আমাদেরকে ধরে নিয়ে গেল? আমাদের যে বাচ্চাকে আমার কাছ থেকে সামনে দিকে নিয়ে গেছে, কিন্তু সুস্থ একটা লোক গাড়ি চালিয়ে আসতেছে, তাকে হুইল চেয়ারে করে বা স্ট্রেচে করে নিয়ে হাসপাতালে ঢুকানো হয়েছে, তার নিঃশ্বাস নেই। কত অধিবাসী আছেন? এখন কত অধিবাসী আছে? আমাদের 50,000 মতো। ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে কত স্কুলে? আমরা ট্রান্সফার হয় নাই। আমি এটাকে ক্লিয়ার করে বলি, বাংলাদেশ সরকার যে কথাটা ওখানে কাজটা ওখানে করেছে, সেটা ব্রিটিশ সরকার এটা একটা পরিকল্পিত আয়নাঘর করেছে। যে আয়নাঘর আমাদের দ্বারা থাকা, মানুষ থাকা, এটা কোনোদিনই সম্ভব না। আমরা মানুষ, আমরা গরু ছাগল নয়, আমরা কবুতর নয়। আমাদেরকে একটা রুমের তালাবদ্ধ করে রাখবে। আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের অনেক কিছু আছে। এইগুলো সরকার টাকা ভাগাভাগি করার জন্য স্বৈরাচার সরকার এইগুলো আমাদের মতের বিরুদ্ধে। আমাদের একজন লোককে এটা বলে নাই। একটা জিনিস করার সময় আমাদের জন্য করতেছে, কিন্তু আমাদের সাথে তো কথা বলা রাখবে। এরা কোনোদিনই আমাদের সাথে কথা বলে নাই। এটা যদি বলতে পারে, এরকম ডকুমেন্টস তাদের কাছে। কতজন গুলিবিদ্ধ আছে এটা বলেন, তারা হাসপাতালে চিকিৎসা করতে আসতে পেরেছে কিনা, বাধা দিয়েছে কিনা, এসব আপনারা বলেন। হ্যাঁ, এখানে আমি হাসপাতালে একজন লোক মারা গেছে, এটা তো বলছি। প্রায় অনেক লোক আহত হয়েছে, মাথায় গুলি লেগেছে, অনেকের গুলি সরাসরি অল্প আঘাত হয়ে চলে গেছে, অনেকের পায়ে লেগেছে। এখন ইভেন আমাদেরকে রুগী নিয়ে আসতে দাঁড়ায় এরা। আমরা অনেক আহত রুগী মিথ্যা বাহানা দিয়ে অন্য রূপ সৃষ্টি করে আমরা এখানে হাসপাতালে নিয়ে এসেছি। এই ঘটনার সাথে জড়িত এরা যে গুলি করছে, এইরকম রুগীদেরকে তারা হাসপাতালে নিয়ে আসতে দেয়, ইভেন সাংবাদিকদেরকে এখানে যেতে দেয় না। আরেকটি বিষয়, এই যে আজকের ঘটনায় বিমান বাহিনী আপনাদের এলাকাবাসীর প্রতি ক্ষিপ্ত হওয়ার কারণটা কি মনে করছেন? এটা আমাদের এখানে একটু বসে বলেন, আমরা সম্ভব না। আমি বলি, হ্যাঁ, আমরা গত 7 জানুয়ারি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরের আমাদের 43 বছরের যে জনবসতি, এই জনবসতির জায়গাটাকে আমরা স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য একটা স্মারকলিপি প্রদান করেছে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। ওটার প্রেক্ষিতে এটা কি লাগো উনি ডাইরেক্টলি বলুক, আব্দুল কাদের বললে তো রেকর্ডের সমস্যা। হ্যাঁ বলুন।
ওইটার প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি এম সিরাজউদ্দিন মিয়া সহ সিভিল এভিয়েশনের প্রধান, বিমান বন্দর কর্তৃপক্ষের প্রধান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধান সহ সবাই আমাদের এখানে আসছিল। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, নাগরিক কমিটি সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বন্ধুরা সহ সবাই আসছিলেন, ওখানে করছিলেন। আমাদের সাথে কথা হয়েছে, আমাদের ডিসি মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি আমাদেরকে বলছে যে কি এই বিষয়টা আমাদের এক্স এমপি যিনি রত্ন কাজর সাহেবকে মিন করে পরবর্তীতে একটা এলাকাবাহী সহ বসার সিদ্ধান্ত নেওয়ার একটা কথা উনি বলছেন। ওই সিদ্ধান্তের আলোকে আমরা সবাই আছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সম্মেলনের জন্য 7-8 দিন জেলার বাইরে ছিল। উনি আসার পরে আমাদের একটা বসার কথা। তো ইতিমধ্যে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমাদের কতগুলো করকে আপনার সিলগালা করে দেওয়া হয়েছে। তো আমরা জেলা প্রশাসক মহোদয় ভারপ্রাপ্ত যিনি ছিলেন জেনারেল, ওনার সাথে আমরা কথা বলছি, স্যার আমাদেরকে এভাবে ইয়ে করা হচ্ছে, মানে এটা একটা আপনি দেখেন। তো আমাদের অভিভাবক হিসাবে আমরা আসছি, আমরা বলে চলে গেছি। এখন আমাদেরকে বিমান বাহিনী আমাদেরকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া শুরু করছে এবং বলছে যে কি ডিসি, আমরা আমার মর্যাদা ডিসি, আমার উপরে ডিসির উপরে আর দুজন আছে, আমরা ডিসি দিয়ে এগুলো আমরা ইয়ে করি না। তো আমি বলছি স্যার এটা তো আমরা একটা পেন্ডিং অবস্থা, এখানে কোনো আমরা অথচ 82 সাল থেকে আসার পর থেকে 3 বার বিমানবন্দর সম্প্রসারণের জন্য উচ্ছেদ করে আমাদের বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষ করে দিয়েছে। টাকা পুরো নিয়ে ফেলছে, যেটা নেওয়ার দরকার সেটা নিয়ে ফেলছে। এরপরেও ওনারা বলতেছে কি আমাদের 37 একর জায়গা আমরা সিভিল এভিয়েশনকে দিয়ে দিচ্ছি, এগুলো আমাদেরকে নিতে হবে বলে আমাদেরকে এই বিমানবন্দর যেটুকু আপনার গাড়ি যেটা করা দরকার সেটা নিয়ে ফেলছে। এখন নেওয়ার পরে যেটা হচ্ছে আরো জায়গা নেওয়ার জন্য আমাদের যে স্থানপনাগুলো আছে এগুলো আমরা ওরা দখল করে নিয়ে ফেলতে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা এখানে অবহিত করছি। এখানে অবহিত করার পরে আমাদের উপর ওরা এভাবে অনর্থক আমাদের রাস্তাঘাটগুলো দখল করে ওরা ইয়ে করে রাখছে, আমাদেরকে যেতে প্রতিবার বারংবার বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে আমাদের মানে হেলমেট নাই কেন, এভাবে জোরে চালাও কেন, মানে অনর্থক কতগুলো গ্যাদারিং আমাদের সাথে করে। আমরা এটা শুনে জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে বারবার আমরা যোগাযোগ রক্ষা করছি, কিন্তু ওনারা এগুলোকে পাত্তা দিচ্ছে না। এখানে আমাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। এখন এখানে শুধু সেটা না, আমাদের 23টা মহল্লা, 23টা জামে মসজিদ এবং 23টা কবরস্থান, আমাদের দাদা দাদি থেকে শুরু করে নানা নানি আমাদের সকলের এখানে কবর আছে। সেই কবরস্থানগুলো পুরো ইয়া করে দিয়ে আমাদের এখানে স্থাপনা করতে যাচ্ছে। এখন আমরা জেলা প্রশাসক মহোদয়কে বারবার এই বিষয়গুলো আমরা বলছি। আমাদের মসজিদগুলোকে আমরা ইয়া থেকে বিমান বন্দর ওনারা থেকে বাধাগ্রস্ত করে 2 তলা ভবন করা যাবে না। তখন আমরা বলছি যে কি স্যার আমাদেরকে যদি শুধু মসজিদগুলো 2 তলা করে দেওয়া হয়, করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমাদের সাইক্লোন যখন হয়, ঘূর্ণিঝড় যখন হয়, সেগুলো আমরা সাইক্লোন শেল্টার হিসেবে আমরা ইউজ করতে পারবো। সেরকম হলে আমাদেরকে ইয়া দেন, কিন্তু আমরা আমাদেরকে মসজিদগুলো পর্যন্ত আমাদেরকে সাথ দিয়ে করতে দেয় নাই। এখন ওরা ওই জায়গার মধ্যে 13 তলা 14 তলা বিল্ডিং করছে। এখন 14 তলা বিল্ডিং করে সেখানে তাদের ছেলেরা আপনার 14 তলার উপরে সুইমিং পুল আর যাকে সাইকেল চালায় খেলা করতেছে, কিন্তু আমাদের জনবসতিকে বালুর মধ্যে খেলা করার সুযোগ করে দিচ্ছে না। তো এটা একটা মানে আমরা কি মায়ানমারের লোক, আমরা বাংলাদেশের কুতুবদিয়া, মুশকালি, দলগাটা, মাথাবাড়ি, নদীবাগান মানুষগুলো আমরা এখানে বিদেশি সাল থেকে বসবাস করে আসছি, কিন্তু আমাদেরকে বারবার উচ্ছেদ করা হচ্ছে। এখন আমরা স্থায়ী বন্দোবস্তের ব্যাপারটা আমরা ক্লিয়ার চাচ্ছি সরকারের কাছ থেকে। সরকার আমাদেরকে কথা দিয়েছেন বিমানবন্দর সম্প্রসারণের যেটুকু দরকার একটু নিয়ে ফেলছেন, যা আছে এগুলো আমাদেরকে বন্দোবস্ত দেওয়ার কথা চলছে, কিন্তু বিমানবন্দর সম্প্রসারণ কর্তৃপক্ষ মানে আপনার এয়ারপোর্ট ব্যাপারে আমাদের সাথে এই বিষয়গুলো করছে, যার প্রেক্ষিতে আজকে এসে আমাদের মাননীয় সাবেক এমপি কাজল সাহেবের সাথে আমাদের কথা বলার জন্য আমাদের উনি ডাকছেন। তো আমাদের আসার মধ্যে আমাদের ওখানে জাহেদ যিনি সবচেয়ে একটু তৎপর ভূমিকা রাখে বলে মনে হচ্ছে ওনাদের দৃষ্টিতে, ওনাকে গাড়ি আটকে মোটরসাইকেল থেকে নামাইয়া তারপর ওনাকে মানে ইয়া করছে। এখন আমাদের লোকজন যখন বুঝতে পারছে 3-4 ঘন্টা পর্যন্ত জাহাজকে ছেড়ে দিচ্ছে না, অথচ ওরা মোটরসাইকেলের জন্য কোনো প্রবলেম বলে ওরা একটু যাচাই বাছাই করে ওরা ছেড়ে দেয়, কিন্তু 3-4 ঘন্টা কেন ছেড়ে দিচ্ছে না এটা জানার জন্য আমাদের এলাকাবাসী জানতে চাইলে ওনারা আমাদেরকে মানে চাপাই পড়ে। এই পথে গুলি করে অনুমানিক 10 থেকে 15 জন মানে 14 জন গুলিবিদ্ধ হয়েছে, যাদেরকে হাসপাতাল আনতে করতে আমার গিয়া হয়ে গেছে। বিশেষ করে জাহাজের অবস্থা খুবই হচ্ছে, সেটা নিয়ে যেতে হতে পারে। আমাদের সবচেয়ে বড় আমাদের কষ্ট, সবচেয়ে বড় সুখের বিষয় হলো কক্সবাজারের যিনি প্রাইমারি স্কুলের মাস্টার থেকে পড়াতেন আমাদের নাজির স্যার, মানে পিডিআর সুপারিনটেন্ডেন্ট, ওনার কোনো সন্তান নাই, একটা সন্তান ছিল, 4 জন মেয়ে আছে, ওনার সন্তানটা আজকে দুনিয়া থেকে চলে গেল, একটা সন্তান ছিল শুধু, ওনার সন্তান দুনিয়া থেকে চলে গেল। আরেকটা লাশ আমরা ইতিমধ্যে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আমরা পাচ্ছি না। ওনারা আমাদেরকে এমনভাবে গুলাগুলি করছে, আমাদের সরে গেছে, যাকে পাচ্ছি না আমরা ইয়া পাচ্ছি না, লাশটা নিয়ে যাচ্ছি, মানে এটা দেখছি, কিন্তু নামটা আমরা এখনো সার্থক পাচ্ছি না। এই যে আজকের ঘটনা আপনারা কিরকম বিচার চান, আর আগামীতে আপনাদের কোনো কর্মসূচি করণীয় কি? আজকের কোনো সাংবাদিক আগামীতে আপনাদের কোনো
আমাদের করণীয় হবে আমাদের যে আবেদন, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে 43 বছর যে জায়গায় আমরা বসবাস করছি, এই বসবাসের জায়গাটা আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দিতে হবে এবং আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য এবং হত্যাকাণ্ডের এবং স্থায়ী বন্দোবস্ত দিতে হবে। এবং আমরা যে আজকে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদেরকে যে আমাদেরকে গুলি করছে, অথচ বিমান বাহিনী তা আকাশের ইয়েটা নিয়ে গিয়ে করার কথা, কিন্তু স্থলভাগে এসে গুলি করে আমাদের বাড়িতে আপনারা কি এই বিষয়ে মামলা করবেন? আপনাদের উপরে যেমন না, অবশ্যই আমরা করবো। আমরা কেন মামলা করবো না? আমরা আমাদের যে ভুক্তভোগী যারা পরিবার, আমরা মামলা করবো। আইনানুগ প্রক্রিয়া যেভাবে করা দরকার সেভাবে আমরা করবো। এবং আমরা এটা স্থায়ী বন্দোবস্ত চাই, স্থায়ী সুরা আছে। এটা তো শেখ হাসিনা কাটি না বলতেছে তারা অলরেডি। এখানে একটা বিষয়, এখানে একটা বিষয়, ওনারা যখন এখানে ওরা মানে গাড়ি করার জন্য 60 একর জায়গা নেওয়ার কথা, ওনার 60 একর জায়গা নিয়ে ফেলছে। নেওয়ার পরে ওদের কাজ, আমাদের যে পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড, বাংলাদেশের সবচেয়ে বড় সুটকিপল্লী, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সুটকিপল্লী, যেটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃত, এই সুটকিপল্লী এবং পৌরসভার সবচেয়ে বড় ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 12,000 মানুষের যেখানে ভোটার, সেই ওয়ার্ড সমৃদ্ধ একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে ওনারা থেকে 60 একর জায়গা নিয়ে ফেলছে গাড়ি করার জন্য। এখন 60 একর জায়গা নেওয়ার পরে ওনাদের কাজ শেষ করছে। শেষ করার পরে যখন আরো নিতে যাচ্ছে, তখন এই জায়গাগুলোকে রাজনৈতিক দলের অফিসের মধ্যে দখল করার জন্য লিখে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, এরকম নাম দিয়ে জায়গাগুলো দখল করা হচ্ছে আমাদের উচ্ছেদ করে। এখন দখলের পর যখন শেষ হয়ে গেছে, এখন শেখ হাসিনার নামটা বাদ দিয়ে আবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি করে দিয়েছে। তো এভাবে একটা দলীয় অফিসের মতো করে দলীয় জায়গা দখল করার মতো অনেকটা মানে এটা মানে নাটকের মতো পরিস্থিতি। তা আমরা মানে বিমান বাহিনীতে আমাদেরকে বারবার এরকম হেনস্থা করছে। আমরা এর সুনির্দিষ্ট স্থায়ী সুরাহা চাই, আমাদের স্থায়ী বন্দোবস্ত চাই। স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে সুরাহা করা সম্ভব। আমরা এখানে আরেকটা কথা বলছি, আমাদের মাননীয় আপনার সমন্বয়ক যারা আছেন, আমাদের মাননীয় সেনা প্রধান যিনি আছেন, উনি যদি চায় এটা সুন্দর করে তদন্ত করে যে জিনিসটা সুরা হওয়া সহজ হবে আমাদের মনে হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম জাবতুল্লাহ কুতুবী। আপনার নাম? ওর নাম মৌলানা ফখরুল রশিদ। আমাদের হলো সাবের আহমদ কোম্পানি। না, আগে বক্তব্য রাখছে নামটা মৌলানা মোহাম্মদ ফুরকান রশিদ, উনি 1 নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি, প্রিন্সিপাল। আমাদের জাহেদ ভাই আবু, আমাদের বিএনপি সভাপতি জাহেদ ভাই, আমাদের সাবের আহমদ কোম্পানিকে কথা বলবেন।